ভাবুন তো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর অস্ত্র যে বানায় সে নিজেই যদি অস্ত্রের শিকার হয়, মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসে কিভাবে হয়ে উঠল পৃথিবীর অন্যতম আইকনিক সুপারহিরো। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো 2008 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপার হিরো ফিল্ম আয়রন ম্যান নিয়ে। এফএমডি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স ফেজ অনের প্রথম ফিল্ম। আজ থেকে এমসিইউ এর প্রত্যেকটি ফিল্ম ইন অর্ডার রিলিজ ডেট অনুসারে আমরা এক্সপ্লেন করব। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এর আইএমডিবি রেটিং 7.9 আউট অফ 10। তো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আফগানিস্তানের কুনার প্রভিন্স নামের একটি জায়গায় কিছু সেনাবাহিনীর সাথে করে ফিরছেন আমাদের এই মুভির মূল চরিত্র টনি স্টার্ক। কিন্তু রাস্তাতে তার উপর হঠাৎ করে কিছু জঙ্গি গোষ্ঠী হামলা করে বলে এতে তার এক এক করে সবাই মারা যায়। তবে টনি নিজের জীবন বাঁচাতে গাড়ি থেকে বের হয়ে পালাবেই, ঠিক তখনই স্টার্ক ইন্ডাস্ট্রির একটি বোমা এসে পড়ে তার সামনে। টনি বোমটি দেখা মাত্রই পালাতে গেলে বোমটি ফেটে টনিকে গুরুতর আহত করে দেয় এবং টনির বুকে বোমটির কয়েকটি টুকরা ঢুকে যায়। সেখান থেকে টনিকে জঙ্গিদের ডেরায় নিয়ে আসা হয়। 36 ঘন্টা আগের দৃশ্য, যেখানে আমরা দেখতে পাই একটি অনুষ্ঠানে টনিকে আর্মস ডিলার অব দ্য ইয়ার এর জন্য পুরস্কৃত করা হচ্ছে। টনির বন্ধু রোগী যখন গর্বের সাথে ওই পুরস্কারটি দেওয়ার জন্য তাকে স্টেজে আমন্ত্রণ করে, তখন পুরস্কারটি নেওয়ার জন্য উপস্থিত হয় টনির বাবার বিজনেস পার্টনার ওবাডিয়া স্ট্যান। মূলত টনি একটি ক্যাসিনোতে জুয়া খেলতে ব্যস্ত। তো এরপরই দেখানো হয় সেখানে তার বন্ধু রোডি পুরস্কারটি নিয়ে পৌঁছে যায় তাকে দেওয়ার জন্য। কিন্তু টনি পুরস্কার দেখে তাকে জানায়, এরকম পুরস্কার আমার বাড়িতে প্রচুর আছে। তো ক্যাসিনো থেকে বের হওয়ার সময় টনি রাস্তায় একজনকে ওই পুরস্কারটি গিফট করে দেয়। বাড়ি ফেরার পথে ক্রিস্টিন এভারহার্ট নামে একজন মহিলা সাংবাদিক টনির ইন্টারভিউ নেবার চেষ্টা করে এবং বলে, আপনারা যে এইসব আধুনিক হাতিয়ার লেনদেন করছেন যা পৃথিবীর জন্য খুবই ক্ষতিকারক, এগুলো কবে বন্ধ করবেন? টনি তাকে উত্তরে জানায়, পৃথিবীতে কোনো কিছুই ঠিক নয়। যদি পৃথিবীতে কোনোদিন শান্তির জন্য হাতিয়ার প্রয়োজন উঠে যায়, তবে কথা দিচ্ছি সবার আগে আমার কোম্পানির হাতিয়ার উৎপাদন করা ছেড়ে দিব আর তার বদলে তৈরি করা শুরু করে দেব। তো পরদিন সকালে টনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটস তাকে বলে, আপনি কি ভুলে গেছেন আপনার আফগানিস্তানে একটি আর্ম ডিল কমপ্লিট করতে হবে আর আপনার প্লেন আপনার জন্য প্রায় 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে। টনি তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার প্রাইভেট ট্রেনটি ধরার উদ্দেশ্যে। তো সেখানে পৌঁছে টনি দেখতে পায় তার বন্ধু রোডি তার জন্য প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। তো দুইজন মিলে রওনা হয় আফগানিস্তানের উদ্দেশ্যে, যেখানে কিছু সেনাবাহিনী অপেক্ষা করছে টনিদের জন্য। টনি সেখানে পৌঁছে তার একটি আধুনিক মিসাইলের ক্ষমতা প্রদর্শন করে আর জানায় তার এই জেরিকো মিসাইল এতটাই আধুনিক যে শত্রু পক্ষকে নিমিষেই ধ্বংস করে দিতে সক্ষম। আর এই মিসাইলটি প্রদর্শনের সময় আমরা দেখতে পাই আয়রন ম্যান সিরিজের সিগনেচার একটি সিন। তো প্রদর্শনী শেষ করে টনি ওবাডিয়া এর সাথে মোবাইলে কথা বলা শেষ করে সে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে রওনা হয়। আর এই যাত্রাপথেই তার উপর হামলা করে কিছু জঙ্গি গোষ্ঠী। এখান থেকে স্টোরি আবার ফিরে আসে বর্তমানে। টনি স্টার্কের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার বুকের ভিতর একটি মেশিন ফিট করে রাখা হয়েছে, যেটা থেকে দুটো তার বের হয়ে একটি ব্যাটারির সাথে যুক্ত আছে। তবে পাশে তাকিয়ে দেখতে পায় একজন লোক যার নাম ইয়েনসেন। টনি ইয়েনসেনকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এটা কি করেছো? তো ইয়েনসেন উত্তরে বলে, তুমি গুরুতর আহত অবস্থায় পড়েছিলে, কিছু বিষাক্ত টুকরা তোমার হৃৎপিণ্ডের কাছাকাছি আটকে গেছে, যেটা বের করা সম্ভব হয়নি বলে তোমার ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটি লাগানো হয়েছে আর সে জিনিসটি কি চালু রাখার জন্য ওই ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে। আর এটি যদি আমি না করতাম তাহলে তুমি কিছুক্ষণের মধ্যে মারা যেতে। এই কথার মাঝেই সেখানে জঙ্গি গোষ্ঠীর গ্রুপ লিডার এসে টনিকে জানায়, তোমাকে আমরা অপহরণ করে এনেছি একটাই কারণে, যে তুমি ওই মিসাইলটি আমাদের জন্য তৈরি করবে। আর যদি তুমি এই মিসাইলটি তৈরি করো তাহলেই আমরা তোমাকে এখান থেকে মুক্ত করব। কিন্তু টনি তাদেরকে বলে যে আমি কোনো জঙ্গিদের জন্য অস্ত্র তৈরি করি না। তখন তাদের টিমের লিডার টনিকে গুহার বাইরে নিয়ে যায় এবং দেখায় তার কোম্পানির নানান রকমের হাতিয়ার তার কাছে অলরেডি আছে। এগুলো দেখে টনি খুবই অবাক হয় আর বুঝতে পারে যে তার কাছে দ্বিতীয় আর কোনো অপশন নেই। তাই নিরুপায় হয়ে টনি মিসাইলটি বানাতে রাজি হয়ে যায়। এরপর গুহায় ফিরে সাথে থাকা ইয়ংসেনকে জানায়, ওই মিসাইলটি এদেরকে আমি বানিয়ে দিলেও এরা আমাকে মেরে ফেলবে। আমাদের যেভাবেই হোক এখান থেকে রাস্তা খুঁজে বের করতে হবে। তারপর ডক্টর ইয়েংসেন তাকে জানায়, এটা এমন একটা পাহাড়ি এলাকা যে এখান থেকে তুমি পালাতে চাইলেও পালাতে পারবে না। কিন্তু টনি স্টার্ক সে তো এক সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র না। তাই সে সেখান থেকে তার কোম্পানির বিভিন্ন হাতিয়ার থেকে
থেকে প্যালেডিয়াম নামে একটি ধাতু উদ্ধার করে সে বানিয়ে ফেলে একটি আর্ক রিয়েক্টর। এখন প্রশ্ন হলো এই আর্ক রিয়েক্টর? টনির বুকে যে ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটি লাগানো ছিল সেটাকে পাওয়ার দেওয়ার জন্য তাকে এই ব্যাটারির ব্যবহার করতে হচ্ছিল, কিন্তু তার বানানো এই আর্ক রিয়েক্টর এমনই এক জিনিস যার সাহায্যে ওই ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটিকে কোনো ব্যাটারি ছাড়া চালু রাখতে পারবে। এমনকি এই আর্ক রিয়েক্টর যে কোনো মেকানিক্যাল জিনিসকে পাওয়ার দিতেও সক্ষম। তার সাথে থাকা ইয়াংসেন কয়েকটি কাগজে আঁকা একটি ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে, আমাদেরকে শুধু এই রকম একটি স্যুট তৈরি করতে হবে যেটাকে পাওয়ার দেবে এই আর্ক রিয়েক্টর। এরপর এরা দুইজন মিলে অনেক চেষ্টা করে বানিয়ে ফেলে আয়রন ম্যান স্যুট, কিন্তু দুর্ভাগ্যবশত জঙ্গি দলের লিডার এটা বুঝতে পারে টনিদের ওপর তারা আক্রমণ করে এবং ইয়াংসেন জঙ্গিদের আটকায়। জঙ্গিদের আক্রমণে ইয়াংসেন গুরুতর আহত হয়। অন্যদিকে টনি এতক্ষণে তার তৈরি সেই নতুন আয়রন ম্যান স্যুটটি পরে এক এক করে জঙ্গিদেরকে মারতে শুরু করে এবং বাইরে বের হয়ে আসে। সেখানে থাকা তার কোম্পানির সমস্ত হাতিয়ারে আগুন ধরিয়ে দেয় এবং তার স্যুটের সাহায্যে সেখান থেকে উড়ে কিছুটা দূরে মরুভূমিতে এসে পড়ে। তো এত উঁচু থেকে নিচে পড়ার কারণে তার এই স্যুটটি ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক ওদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার থেকে সেখানে রেস্কিউ করে তাকে বাড়িতে ফিরিয়ে আনে। তার বডিগার্ড হ্যাপি তাকে বলে, তুমি এখন একটা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করো। হ্যাপি তার বসের কথা মতো সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে। সেখানে উপস্থিত সাংবাদিকরা টনিকে জিজ্ঞেস করে, আফগানিস্তানে আপনার সাথে কি হয়েছিল? টনি তাদেরকে উদ্দেশ্য করে বলে, আমার কোম্পানির হাতিয়ার বানায় আমাদের দেশের সেনাবাহিনীদের প্রোটেক্ট করার জন্য, কিন্তু আমার চোখের সামনে আমার তৈরি হাতিয়ারের সাহায্যে আমাদের দেশের সেনাবাহিনীকে মারা যেতে দেখেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমার কোম্পানির কোনো রকম হাতিয়ার বানাবে না। আর এটা শোনার পরই সেখানে উপস্থিত হয় ওবাডিয়া। তাকে সঙ্গে সঙ্গে মাইকের সামনে থেকে সরিয়ে দিয়ে নিজের সাংবাদিকদের উদ্দেশ্য করে বলে, টনি আমাদের কাছে ফিরে এসেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এরপর ওবাডিয়া আড়ালে টনির সাথে দেখা করে এবং তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা যদি হাতিয়ার না বানাই তাহলে আমরা কিভাবে কোম্পানি চালু রাখ? কোম্পানি তো ধ্বংস হয়ে যায়। টনি তাকে বলে, কেন আমাদের কোম্পানি আর্ক রিয়েক্টর বানায়? তাহলে কেমন হবে? টনি তার বুকে লাগানো আর্টটি দেখায় এবং ওবাডিয়া জানায়, তাহলে আমাদেরকে এখন থেকে একটা আলাদা খেলা খেলতে হবে। এরপর টনি তার নিজের রুমে একটি নতুন আধুনিক আর্ক রিয়েক্টর তৈরি করে এবং সেটা লাগানোর জন্য পেপারের সাহায্য নেয়। পেপার তাকে জিজ্ঞাসা করে, এসব কি টনি? তখন টনি বলে, তোমাকে শুধু আমার বুকের মধ্যে লাগানো এই মেশিনটি বের করে নতুন মেশিনটি ফিট করে দিতে হবে। পেপার প্রথমে করতে না চাইলেও পরবর্তীতে সাবধানতার সাথে তার রিয়েক্টরটি ফিট করে দেয় আর জিজ্ঞেস করে, এই পুরনো জিনিসটি কি তোমার লাগবে না? ওটা নষ্ট করে ফেলো। তো এরপরই সোজাসুজি তার বন্ধু রোডির কাছে টনি চলে যায় এবং বলে, আমি নতুন একটি জিনিস বানানোর চেষ্টা করছি, তোমার কিছু হেল্প লাগবে। এসব নতুন জিনিস না বানিয়ে তোমার রেস্ট নেওয়া দরকার। এখানে সে তার বন্ধু থেকে হেল্প না পেয়ে সোজা বাড়ি ফিরে আবারও তৈরি করে একটা আধুনিক মেশিন তৈরি করার কাজে লেগে পড়ে। কাজ করতে করতে সে একটা আয়রন তৈরির কাজ করে যেটার নাম দেয় মার্ক II। এখান থেকে সিন চেঞ্জ হয় আর দেখানো হয় তারা সেই ফাঁকা মরুভূমির মধ্যে টনি তৈরি ওই আয়রন ম্যান ধ্বংসাবশেষ কিছু খুঁজে পেয়েছে। এদিকে টনি দিনরাত চেষ্টা করতে থাকে তার একটা নতুন আধুনিক যন্ত্র বানাবে। এক এক করে ব্যর্থতা পেরিয়ে অবশেষে সে তৈরি করে ফেলে মার্ক II। আয়রন ম্যান স্যুট পরার পর এই স্যুট পরে সে সোজা আকাশে উড়ে যায় আর দেখার চেষ্টা করে যে তার এই স্যুটে কতটা ক্ষমতা আছে। কিন্তু যখন সে আকাশের অনেকটা উপরে উঠে যায় তখনই দেখতে পায় তার পুরো স্যুটে বরফ জমতে শুরু করে, যার ফলে হঠাৎ করেই স্যুটের পাওয়ার অফ হয়ে যায় এবং ওপর থেকে সোজা নিচের দিকে পড়তে শুরু করে। তখন টনি কোনোভাবে স্যুটটিকে পাওয়ার অন করে ফেলে এবং আবার পাওয়ারে ফিরে আসে। তো এরপরে টনি সোজাসুজি বাড়িতে ফিরে আসে এবং এসেই সে দেখতে পায় যে পুরনো রিয়েক্টরটি পেপার সেটি ভালো একটি ফ্রেমে বাঁধিয়ে টনিকে গিফট করে গেছে, যাতে লেখা আছে, এটাই প্রমাণ যে টনি স্টার্কের হৃদয় আছে। এটা দেখে টনি খুবই খুশি হয়ে যায় আর সে তার নিজের কাছে সেটা রেখে দেয়। এখন সে চেষ্টা করছে এই স্যুটটি থেকে যেন বরফ না জমে আর এর সাহায্যে সে কিছু গোল্ড টাইটানিয়াম অ্যালয় দিয়ে আধুনিক আরো একটি স্যুট বানায়। এরপরে টনি টিভিতে একটি নিউজ শুনতে পায় যে ওবাডিয়া সুন্দর একটি পার্টি অ্যারেঞ্জ করেছে যেখানে সে টনিকে ইনভাইট করেনি, কিন্তু টনি ইনভাইট না পেয়েও সোজা সেই পার্টিতে হাজির হয়। এরপরে রিপোর্টার ক্রিস্টিনের সাথে দেখা এবং সে আবারও টনিকে জানায় যে জেরিকো মিসাইলটি ইউএস গভর্নমেন্ট দিয়েছিল, ঠিক সেরকম মিসাইল একটি জঙ্গি জনগোষ্ঠীর কাছেও আছে আর যারা সেটিকে গুলমিরা নামের একটি জায়গায় এক্সপেরিমেন্ট করেছে। এখন তার সন্দেহ হয় ওবাডিয়া এর ওপর।
সঙ্গে সঙ্গেই টনি তাকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন ওই জঙ্গি গোষ্ঠীকে জেরিকো মিসাইল বিক্রি করেছো? ওবাডিয়া তাকে বলে, দেখো এটা বিজনেস, আর বিজনেসের জন্য আমি যে কোনো কিছুই করতে পারি। টনি এসব কথা শুনে বাড়ি ফিরে আসে এবং সে টিভিতে আবারও নিউজ শুনতে পায় যে গুলমিরা নামক জায়গাটায় জঙ্গিরা মিসাইল এক্সপেরিমেন্ট করেছে এবং তারা সেখানে সাধারণ মানুষের ওপর খুবই অত্যাচার করছে, এমনকি বাচ্চা আর মহিলাদেরও মেরে ফেলছে। আর এই খবর শুনে টনি রওনা হয় গুলমিরা এর উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে এক এক করে সব জঙ্গিদের মেরে ফেলে, তাদের কাছে থাকা জঙ্গি গোষ্ঠীর কাছে থাকা জেরিকো মিসাইলকে ধ্বংস করে দেয় এবং এই ধ্বংসের ফলে আমেরিকা বুঝতে পারে সেখানে কোনো বড়সড় বিস্ফোরণ ঘটেছে। তাই তারা খোঁজ নিতে শুরু করে এবং এই বিস্ফোরণ কিভাবে ঘটেছে তা রাডারের মাধ্যমে বুঝতে পারে। একটি ছোট উড়ন্ত কিছু তাদের এলাকায় প্রবেশ করেছে এবং এটার বিস্ফোরণ ঘটিয়েছে। এবার টনি যখন ফেরার পথে রওনা হয়, ঠিক তখনই তার পেছনে 2টি F-22 ধাওয়া করে। টনি তাদের হামলা থেকে বাঁচতে গিয়ে একটি F-20 ধ্বংস হয়ে যায়, ফলে আরেকটি F-20কে অর্ডার দেওয়া হয় উড়ন্ত বস্তিটিকে এখনই ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু টনি তার বন্ধু রোডিকে জানায় সেই উড়ন্ত বস্তুটি আর কেউ নয়, আমি নিজে। পরে তার বন্ধুর সাহায্যে টনি বাসায় ফিরে আসে। পরদিন সকালে রোডি নিউজে জানায় ট্রেনিং চলাকালীন সময়ে একটি F-20 ধ্বংস হয়ে গেছে, যাতে কোনো হতাহতের খবর নেই। আর অন্যদিকে ওবাডিয়া পৌঁছে গেছে সেই জঙ্গি গোষ্ঠীর কাছে। ওবাডিয়ার কথাতেই সেই জঙ্গি গোষ্ঠী টনিকে অপহরণ করেছিল, কারণ ওবাডিয়া চেয়েছিল তাকে মেরে ফেলে যাতে সে স্টার্ক ইন্ডাস্ট্রির প্রধান হয়ে উঠতে পারে। সেখানে পৌঁছে ওবাডিয়া এই জঙ্গি গোষ্ঠীর লিডারকে জানায়, তোমাদের ভুলের কারণেই আজ এই অবস্থা, তোমরা যদি টনিকে মেরে ফেলতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। এই কথা শুনে জঙ্গি গোষ্ঠীর লিডার তাকে জানায়, এটা নিতান্ত একটা দুর্ঘটনা ছিল, কিন্তু এখন আর আমার কাছে তার তৈরি ওই লোহার টুকরের পুরা ডিজাইন আছে, আমি তোমাকে ওই ডিজাইন পুরোপুরি ফ্রিতে দিয়ে দেব, তুমি শুধু আমাকে ওই রকম একটি লোহার ড্রেস বানিয়ে গিফট করবে। কিন্তু ওখানে ওবাডিয়া তার নতুন একটি টেকনোলজির মাধ্যমে জঙ্গি গ্রুপের লিডারকে ধোকা দিয়ে সেখান থেকে আয়রন ম্যানের স্যুটটি নিয়ে আর কোনো কিছু ইঞ্জিনিয়ারকে ডেকে নিজের ডিজাইন কপি করে একটা স্যুট বানিয়ে ফেলতে বলে। এরপর টনি তার পিএ পেপারকে বলে, তুমি আমার অফিসে যাও আর সেখানে কম্পিউটার থেকে আমাদের কোম্পানি 2 নম্বরই যত ডিল হয়েছে সব ফাইল খুঁজে বের কর। পেপার তার কথা শুনে সোজা চলে যায় ওবাডিয়ার অফিসে। সেখানে গিয়ে পেন ড্রাইভে করে কম্পিউটার থেকে সব ফাইল কপি করতে শুরু করে এবং সেখানে পেপার 16 নামে একটি ফাইল খুঁজে পায়, যেটা থেকে সে জানতে পারে ওবাডিয়া ওই জঙ্গি গোষ্ঠীকে ভাড়া করেছিল টনিকে মেরে ফেলার জন্য। আর এইসব ফাইলগুলি যখনই সে পেন ড্রাইভে কপি করছিল তখনই সেখানে ওবাডিয়া হাত। কিন্তু পেপার কথার জালে তাকে ফাঁসিয়ে পেন ড্রাইভের ফাইলগুলো কপি করে নেয় এবং পেন ড্রাইভ নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। এরপর পেপার যখন কম্পিউটার চেক করত তখন সে বুঝতে পারে যে পেপার এখান থেকে সব ডকুমেন্টস নিয়ে গেছে। পিছু নিতে শুরু করলে পেপার শিল্ডের এজেন্ট পলসন এর সাহায্য নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এখানে গিয়ে জানতে পারে তার ইঞ্জিনিয়াররা কোনো এক মতে আর্ক রিয়েক্টর তৈরি করতে পারছে না। তখনই সেই ইঞ্জিনিয়ারদের ওপর খুবই রেগে যায় আর বলে, যেটা টনি একটি গুহায় বসে বানিয়ে ফেললো সেখানে তোমরা এতদিন ধরে কেন পারছো না? ইঞ্জিনিয়াররা তাকে জানায়, আমরা টনি স্টার্ক নই। এবার ওবাডিয়া সোজা যায় টনির কাছে আর সেখান থেকে আধুনিক যন্ত্রের সাহায্যে টনিকে কিছুক্ষণের জন্য প্যারালাইজড করে তার বুকে লাগানো সেই আর্ক রিয়েক্টরটি খুলে ফেলে এবং সেখান থেকে নিয়ে চলে যায়। টনির বুকে যেহেতু আর্ক রিয়েক্টরটি নেই, সো সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। তো সে কোনো মতে সেখান থেকে পৌঁছে যায়, পুরনো আর্ক রিয়েক্টরটি নিজের বুকে লাগিয়ে নেয় আর যার মাধ্যমে সে ওবাডিয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অন্যদিকে দেখা যায় পেপার শিল্ডের এজেন্টের সাহায্যে কিছু পুলিশ কর্মীকে নিয়ে ওবাডিয়ার বাসায় পৌঁছে যায় তাকে গ্রেফতার করার জন্য। এবার পেপার যখন সেক্টর 16-এ পৌঁছায় ততক্ষণে ওবাডিয়া তার তৈরি নতুন স্যুটটি পরে টনির দিকে গিয়েছে তাকে হামলা করার জন্য। তো এরপরে আমরা দেখতে পাই টনি স্টার্ক আর ওবাডিয়ার মধ্যে একটা বিশাল ফাইট শুরু হয়। ছুটের সাহায্যে উপরের দিকে যেতে শুরু করে, কারণ টনি জানে কিছুটা উপরে গেলে ওবাডিয়ার স্যুট বরফ জমে শক্তি হারিয়ে ফেলবে। উপরের দিকে যায় এবং ওবাডিয়ার স্যুটে বরফ জমতে শুরু করে। তখন সে নিচের দিকে পড়ে যায়। নিচের দিকে পড়ে গিয়ে সে আবার পাওয়ার অন করে টনির সাথে মারামারি শুরু করে। তো এরপরে দেখা যায় যে টনি বড় আর্ক রিয়েক্টরের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ওবাডিয়াকে হারাতে সক্ষম হয়। পরদিন সকালে একটি সংবাদ সম্মেলনে টনিকে ইন্টারভিউ দিতে হবে। তো টনি এই টাইমে নিজেও নিউজ পেপারে লক্ষ্য করে যে তার ওই লোহার তৈরি স্যুটটিকে নাম দিয়েছে আয়রন ম্যান।
আর এখানে শিল্ডের এজেন্ট তাকে একটি স্ক্রিপ্ট দেয় আর বলে সংবাদ সম্মেলনে গিয়ে স্ক্রিপ্টে যা লেখা আছে সেগুলোই হুবহু করে বলার জন্য। তো সাংবাদিক তাকে জিজ্ঞেস করে যে সাংবাদিকরা টনিকে দেখে একের পর এক প্রশ্ন যখন শুরু করেছিল তখন টনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে এবং রোডি তাকে জানায় এত ঘাবড়ানোর কিছু নাই, যা লেখা আছে তুমি হুবহু তাই বলে যাও। এই টোটাল আয়রন ম্যান মুভির সেই সিগনেচার ডায়লগটি আমরা শুনতে পাই। টনি সবাইকে তার নিজের পরিচয় দিয়ে বলে I am Iron Man. তো এরপরে দেখানো হয় পোস্ট ক্রেডিট সিনে নিক থিউরি টনির সাথে দেখা করে আর বলে আমি শিল্ডের ডিরেক্টর, আমি তোমার সাথে দেখা করতে এসেছি কারণ আমার নেক্সট প্রজেক্ট অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ। আর এটি বলেই মুভিটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, আজকে আপনাদের এই এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর পরবর্তী আরও সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন আর একটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের চ্যানেল মুভি কথন থেকে। আবার দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেনেশনে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।